বাংলাদেশি পণ্যের ৩৭% শুল্ক আরোপ ট্রাম্পের পোশাক খাতে নেতিবাচক প্রভাবের শঙ্কা। মার্কিন পণ্যের ট্যারিফ কমানো সহ আলোচনা পরামর্শ অর্থনীতিবিদদের। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের পথে প্রধান উপদেষ্টা। কাল মোদির সঙ্গে বৈঠক। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের অধিবেশনে সমুদ্র পরিবহন সহযোগিতা বিষয়ক সমঝোতা। ফাঁকা ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। 5 দিনে 50টির বেশি দুর্ঘটনায় আহত শতাধিক। সরকারকে কঠোর হওয়ার পাশাপাশি সচেতন হতে হবে পথচারীদের। এবং 8 মাসে উদ্ধার হয়নি লুট হওয়া সব অস্ত্র ও গোলাবারুদ। বাড়ছে ছিনতাই, ডাকাতি, খুন। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা। খুঁজতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ভারত, চীন সহ 185টি দেশ ও অঞ্চলের পণ্যে ট্যারিফ বাড়ানো হয়। ট্রাম্পের এই সিদ্ধান্তকে বাণিজ্য যুদ্ধ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্ব নেতারা। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন 185টি দেশ ও অঞ্চলের উপর শুল্ক আরোপ করেন তিনি। ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 37% করা হয়েছে। বাংলাদেশ বাদেও ভারতের পণ্যের উপর 26, পাকিস্তান 29, চীনা পণ্যে 34, শ্রীলঙ্কা 44, মিয়ানমার 44, ভিয়েতনামের পণ্যে 46% শুল্ক আরোপ করেন ট্রাম্প। এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সবচেয়ে বেশি কম্বোডিয়ার পণ্যে শুল্ক আরোপ করেছেন তিনি। বুধবার মধ্যরাত থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত। এশিয়া ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপের বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সবচেয়ে মিত্র হিসেবে পরিচিত ইসরায়েলের পণ্যেও শুল্ক আরোপ করেন তিনি। বাদ যায়নি আফ্রিকা ও ওশেনিয়া মহাদেশের দেশও। ট্রাম্পের শুল্ক আরোপের পর থেকেই প্রতিক্রিয়া জানাতে থাকেন বিশ্ব নেতারা। পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। মার্কিন শুল্ক আরোপকে অত্যন্ত দুঃখজনক বলছে জাপান। এছাড়াও বিভিন্ন দেশ ও জোটের নেতারা শুল্ক আরোপের সমালোচনার পাশাপাশি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। রাহানুল রানা, সময় সংবাদ। এদিকে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে বড় ধরনের রপ্তানি বিপর্যয়ের শঙ্কা তৈরি করছেন তৈরি পোশাক রপ্তানিকারকরা। পরিস্থিতি সামাল দিতে মার্কিন পণ্যের শুল্ক কমানো সহ ওয়াশিংটনের সঙ্গে দ্রুত আলোচনা পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এর মধ্যে মার্কিন পণ্যে আরোপিত শুল্ক হার যুক্তিসঙ্গত করার বিকল্প খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে 37% করেন তিনি, যা আগে ছিল 15%। উচ্চমাত্রার এই শুল্ক রোশানলে বাংলাদেশি পণ্য রপ্তানি বিশেষ করে চাপে পড়বে তৈরি পোশাক খাত। কারণ বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানির দ্বিতীয় শীর্ষ গন্তব্য মার্কিন বাজার, যার পরিমাণ 18%-এর বেশি। প্রাথমিক যে ঝড়টা আসবে সেই ঝড়ে যে আমাদের আসলে কতগুলো ফ্যাক্টরি ভেঙে পড়বে, কতগুলো ফ্যাক্টরি যে সেই চাপটাকে সহ্য করতে পারবে, এটা কিন্তু সরকারের নীতি সহায়তার উপরে নির্ভর করবে। সরকার যদি নাকি এটাকে ওই কিছু হবে না ভেবে বসে থাকে, তাহলে কিন্তু অনেকগুলা আমাদের এই ফ্যাক্টরিগুলো কিন্তু এই ঝড়টা সামলাতে পারবে না। নতুন শুল্ক যুদ্ধে মার্কিন বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের প্রতিদ্বন্দ্বী দেশ ভারতে 26, চীনে 34% শুল্ক আরোপ করা হয়েছে। এতে যেমন বাংলাদেশে চীনা বিনিয়োগ কমার আশঙ্কা তৈরি হয়েছে, তেমনি ভারত পাবে বিশেষ সুবিধা। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের পণ্যে আরোপ করা শুল্ক কমানো ও টিকফা চুক্তি সামনে রেখে সরকারকে বহুমুখী পদক্ষেপ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বাংলাদেশের সঙ্গে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের টিকফা চুক্তি রয়েছে, সুতরাং সেই চুক্তির আলোকে বাংলাদেশে এই মুহূর্তে অগ্রসর হতে হবে। বাংলাদেশের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করতে হবে, যাতে একটা বৈঠক অনুষ্ঠান করা যায়। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে এই যে শুল্ক, সেটি কিন্তু সরাসরি হোয়াইট হাউস থেকে ইম্পোজ করা হয়েছে। তার মানে হলো যে হোয়াইট হাউসের সঙ্গে আমাদের প্রথমে যোগাযোগ করতে পারলে সেটি ভালো, তার কারণ ট্রাম্প নিজে এই যে শুল্কতে স্বাক্ষর করেছেন। এদিকে বৃহস্পতিবার সকালে এক ফেসবুক পোস্টের মাধ্যমে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতীয় রাজস্ব বোর্ড শুল্ক হার যুক্তিসঙ্গত করার বিকল্পগুলো খতিয়ে দেখছে, যা বিষয়টি সমাধানের জন্য জরুরি। এম.এস. আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 8:55 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। কিছুক্ষণ আগে তাকে বহনকারী বিমানটি ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণ করে। বিকেলে ব্যাংককে বিমস্টেক ইউথ জেনারেশন ফোরামের কনফারেন্সে যোগ দিয়ে বক্তব্য রাখবেন সরকার প্রধান। এছাড়াও শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বিমস্টেক সম্মেলনে যোগ দেবেন
এবারের সফরে ভারত সহ বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ডক্টর ইউনূস। এদিকে বৃহস্পতিবার সকালে সম্মেলনের দ্বিতীয় দিনে সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সমুদ্র পরিবহন সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক সই হয়েছে। বিমস্টেক সম্মেলনের সবশেষ খবর জানাতে ব্যাংককে আছেন সহকর্মী নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছে তার কাছে। স্থানীয় সময় দুপুর 1টার কিছু সময় আগে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সেখান থেকে আমরা যেখানে আছি হোটেল সাংগ্রিলা, তিনি এখানে সরাসরি আসবেন এবং এখানে তিনি ঘন্টা দুয়েক বিশ্রাম নেবেন। তারপরে এটির পাশে আসলে আইকন সিয়াম নামে হচ্ছে একটি কনফারেন্স হল রয়েছে, সেইখানে তিনি বিমস্টেক ইয়াং ফোরাম জেনারেশনের আয়োজনে তিনি হচ্ছে যে এখানে একটি বক্তব্য রাখবেন এবং সেটি আসলে মূলত থাইল্যান্ডের সরকার এটিকে আয়োজন করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে তাদের দেশের যারা যুব সমাজ রয়েছে তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশের সরকার প্রধান। সেটিরও আয়োজন সম্পূর্ণ হয়েছে এবং তিনি আসলে সেখানে বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্যে মূলত তিনি এই বিমস্টেক অর্থাৎ বে অফ বেঙ্গলকে গড়ে ওঠা যে রাষ্ট্রগুলো নিয়ে 7টি রাষ্ট্র তাদের আসলে ভবিষ্যৎ এবং তাদের ইয়াংদের আসলে বিশ্ববাজারে কী ধরনের চাহিদা রয়েছে এবং তাদের ইয়াংরা আসলে কিভাবে এগিয়ে যেতে পারে বিশ্বের সাথে তাল মিলিয়ে সে সমস্ত বিষয়ে তিনি থাইল্যান্ডের ইয়াংদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এছাড়াও মূলত এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই প্রোগ্রামের বাইরেও যেটি নিয়ে মূলত এখন এখানে আলাপ আলোচনা চলছে এবং হচ্ছে বলা চলে এই হোটেল সাংগ্রিলা সহ পুরো ব্যাংককে যেই বিষয়টি নিয়ে এখন সবথেকে বেশি আলোচ্য সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল দুপুর 3:45 স্থানীয় সময় যে বৈঠক অনুষ্ঠিত হবে সেটি। এখানে যারা সকাল থেকে নানা দেশের সদস্য রাষ্ট্রগুলোর যারা ডেলিগেটরা এখানে উপস্থিত হয়েছেন বা যারা এই সম্মেলন কাভার করতে বিদেশি সাংবাদিক যারা এসেছেন সবার আসলে আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে আগামীকালকের ওই দ্বিপাক্ষিক যে বৈঠক সেটিকে কেন্দ্র করে কি আলোচনা হতে পারে, কি থাকবে সেই আলোচনায়। ভারত বাংলাদেশে যে সম্পর্কের কিছুটা তিক্ততা তৈরি হয়েছে সেখানে আসলে বরফ গলবে কিনা, নরেন্দ্র মোদী কী ধরনের পদক্ষেপ নেবেন অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক যে কর্মকাণ্ড তার উপরে আসলে বাংলাদেশ ভারতের সম্পর্ক কতটুকু শীতল হবে তা অনেক কিছুই আগামীকালের সেই বৈঠক থেকে পরিষ্কার হওয়া যাবে তেমনই এখানে প্রত্যাশা করছেন আমন্ত্রিত ডেলিগেট এবং হচ্ছে যে কাভার করতে আসা বিভিন্ন দেশের গণমাধ্যম কর্মীরা। এই ছিল আমার কাছে ব্যাংককের হোটেল সাংগ্রিলা থেকে সর্বশেষ। বিমস্টেক সম্মেলনের সবশেষ জানতে এখন সরাসরি ছিলাম ব্যাংককে। ঈদের ছুটিতে রাজধানীর ফাঁকা সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা। ঢাকা মহানগর ট্রাফিক বিভাগের তথ্য বলছে ঈদের আগে পরে 5 দিন অটোরিকশার কারণে 50টিরও বেশি দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক। এই অবস্থায় অটোরিকশার অবাধ চলাচল ঠেকাতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। ঢাকায় অটোরিকশার দাপট, ছোট বড় প্রতিটি সড়কেই বাধাহীনভাবে ছুটে চলছে 3 চাকার এই যান। 3 চাকার এই যানের গতির ঝড়ে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ওদের জন্য গাড়ি চালানো সম্ভব না। এক্ষেত্রে যাত্রীদের সচেতনতার বিকল্প নেই বলছে ট্রাফিক পুলিশ। যারা চড়বেন তারা একটু বেশি সতর্কতার সহিত চড়বেন, যখন ওনারা এটাতে চড়বেন চালককে যেন উদ্বুদ্ধ করে আস্তে চালানোর জন্য। বিশেষজ্ঞরা বলছেন অটোরিকশার অবাধ চলাচলের কারণে সড়কে শৃঙ্খলা ফিরছে না, বাড়ছে দুর্ঘটনাও। 3 হুইলার ব্যাটারি রিকশাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে বাংলাদেশের দুর্ঘটনা কমানো যাবে না। ঢাকা মহানগর ট্রাফিক বিভাগের দেয়া তথ্য বলছে গত 5 দিনে অটোরিকশার কারণে 50টিরও বেশি দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক। নগরবাসীর দাবি দ্রুত উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিরাপদ করা হোক সড়ক, লাঘব করা হোক জনভোগান্তি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আইএমএফের ঋণের বাকি $239 কোটি বাংলাদেশ পাবে কিনা তা নিশ্চিত করতে আগামী শনিবার ঢাকায় আসছে সংস্থাটির প্রতিনিধি দল। সফরে ভর্তুকি কমানো, মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক করা সহ বিভিন্ন শর্ত নিয়ে সরকারের সঙ্গে বৈঠক করবে তারা। বাংলাদেশের বিপর্যস্ত অর্থনীতির সহায়তায় 2023 সালে 30 জানুয়ারি $470 কোটি ঋণ দেওয়া শুরু করে আইএমএফ। এ পর্যন্ত 3 কিস্তিতে $231 কোটি পাওয়া গেছে। বাকি 2 কিস্তির $239 কোটি যা মিলতে পারে জুনে। চতুর্থ ও পঞ্চম কিস্তি একসঙ্গে ছাড়ের আগে বিভিন্ন শর্ত পালনের অগ্রগতি দেখতে আগামী শনিবার ঢাকায় আসছে আইএমএফের একটি দল। ঋণ পেতে বিদ্যুতের দাম বাড়ানো সহ বেশ কিছু শর্ত রয়েছে।
মূল্যস্ফীতি নানা উদ্যোগেও আটকে আছে 9%। এ অবস্থায় বিদ্যুতের দাম বৃদ্ধি জনমনে অসন্তোষ বাড়াবে। এখান থেকে যদি ভর্তুকি তুলে নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে যে মূল্যস্ফীতি চাপ তৈরি হবে নতুন করে, সেটার দায়টা কে নেবে? IMF এর শর্ত মেনে অন্তত 57,000 কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করতে হবে, কমাতে হবে কর অব্যাহতি। কিছুটা যৌক্তিকরণের একটা প্ল্যান যদি আমরা করতে পারি এবং তাদের সাথে আলাপ আলোচনা টাফ হবে, কিন্তু আমার মনে হচ্ছে সেটা হয়তো আমরা বুঝাতে সক্ষম হব। ক্রলিং পেগ পদ্ধতিতে বিনিময় হার নির্ধারণ করায় হু করে বাড়তে থাকা ডলারের দাম আপাতত 122 টাকায় স্থিতিশীল। এবার IMF চায় এই পদ্ধতি থেকে বের হোক বাংলাদেশ। তবে IMF এর শর্ত মেনে NBR এর রাজস্ব নীতি থেকে রাজস্ব প্রশাসনকে আলাদা করার উদ্যোগ নিয়েছে সরকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। গত 5 আগস্ট দেশে থানাগুলো থেকে লুট হওয়া প্রায় 1400 অস্ত্র ও 2.5 লাখ রাউন্ড গুলি 8 মাসে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। সেসব অস্ত্র দিয়ে ছিনতাই, ডাকাতি, এমনকি খুনের মতো ঘটনা ঘটাচ্ছে অপরাধীরা। পুলিশ সদর দফতর বলছে, অস্ত্র গোলাবারুদ উদ্ধারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। গণ অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার কারণে ক্ষুব্ধ হয়ে 5 আগস্ট দেশের বিভিন্ন থানায় হামলা চালায় ছাত্র জনতা। এই সুযোগে থানায় ঢুকে লুটপাট চালায় দুর্বৃত্তরা। লুট করা হয় চীনা রাইফেল, SMG, LMG, শটগান সহ 5,750টি আগ্নেয়াস্ত্র ও 6,51,651টি গোলাবারুদ। এসব অস্ত্র দিয়ে শুরু হয় ছিনতাই, ডাকাতির মতো ঘটনা। অস্ত্র উদ্ধারে 4 সেপ্টেম্বর শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। অপরাধীদের কাছ থেকে ও পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয় 4,371টি অস্ত্র ও 3.5 লাখের বেশি গোলাবারুদ। এখনও উদ্ধার করা যায়নি প্রায় 1,400টি অস্ত্র। কোনো অবৈধ অস্ত্রধারীকে কোনো অপরাধ করতে আমরা দিব না। আমরা যখনই কোথাও কোনো আমাদের গোয়েন্দা তথ্য আসে যে অমুক ব্যক্তির কাছে একটা অবৈধ অস্ত্র আছে, তিনি অন্যায়ভাবে অস্ত্রটা অবৈধভাবে হেফাজতে রেখেছেন, আমরা সাথে সাথে অভিযান করি। পুলিশ সদর দপ্তরও জানিয়েছে, এসব অস্ত্র উদ্ধারে বাড়ানো হয়েছে বিশেষ গোয়েন্দা নজরদারি। এটিকে আমরা সবিশেষ গুরুত্ব দিয়েই দেখছি যে পুলিশের যে অস্ত্রগুলো এখনো বাইরে রয়েছে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করা যায়। পাশাপাশি এই অস্ত্রগুলো যেন কোনো ধরনের কোনো কাজে ব্যবহৃত না হতে পারে, সেজন্য আমাদের আসলে গোয়েন্দা নজরদারি আমাদের রয়েছে। তবে 8 মাসেও লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার না হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে ত্রুটি দেখছেন অপরাধ বিশ্লেষকরা। যতদিন পর্যন্ত পরিপূর্ণভাবে উদ্ধার না হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঘটা অথবা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া বা সংঘাত সহিংসতা সহ অন্যান্য যে কোনো ধরনের অপরাধ সৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা থেকেই যাবে। নিরাপত্তা নিশ্চিতে এসব অস্ত্র উদ্ধারে জোরালো অভিযানের পরামর্শ বিশ্লেষকদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ঈদের চতুর্থ দিনে দক্ষিণাঞ্চলে বিভিন্ন জেলার যাত্রী নিয়ে সদরঘাট টার্মিনালে পৌঁছায় লঞ্চগুলো। শেষ দিকের ভোগান্তি এড়াতে আগে ভাগেই ঢাকায় ফিরেছেন তারা। চোখে মুখে ছিল উচ্ছ্বাস আর স্বস্তি। একই দৃশ্য কমলাপুর রেল স্টেশনে। বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ট্রেনগুলো সময় মতো পৌঁছায় খুশি যাত্রীরা। সড়কপথেও ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। রাজধানীর প্রবেশ পথগুলোতে বাসের চাপ কিছুটা বেড়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশি পণ্যের 37% শুল্ক আরোপ ট্রাম্পের। পোশাক খাতে নেতিবাচক প্রভাবের শঙ্কা। মার্কিন পণ্যের ট্যারিফ কমানো সহ আলোচনার পরামর্শ অর্থনীতিবিদদের। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে প্রধান উপদেষ্টা। কাল মোদির সঙ্গে বৈঠক। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের অধিবেশনে সমুদ্র পরিবহন সহযোগিতা বিষয়ক সমঝোতা। ফাঁকা ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। 5 দিনে 50টির বেশি দুর্ঘটনায় আহত শতাধিক। সরকারকে কঠোর হওয়ার পাশাপাশি সচেতন হতে হবে পথচারীদের। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।